আচারের নাম শুনলেই যেন জিভে পানি চলে আসে। আচার এমন একটা জিনিস যে খাবে না সেও কিন্তু দেখলেই খেতে ইচ্ছে করবে তার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইভা আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসি কুকিং অ্যান্ড ব্লগে। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই সিজনের একটা দারুণ মজার একটি আচারের রেসিপি, সেটা হলো কদবেলের রেসিপি। আর কদবেল কিন্তু আমরা এমনি সবাই সাধারণত মাখিয়ে খাই কিংবা পাকা খাই, কিন্তু এর আচারটা করে রাখলে সারা বছর কিন্তু এটা সংরক্ষণ করে খাওয়া যাবে। কদবেলের এই আচারটি দারুণ সুস্বাদু এবং খুবই মজার। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এখানে আমি কদবেলের আচার দেওয়ার জন্য এখানে পাকা পাকা একদম গাছ পাকা 2টা কদবেল নিয়েছি। আর এই কদবেলের আচারটা দেওয়ার জন্য গাছ পাকা কদবেলই কিন্তু একদম পারফেক্ট হবে। তো অবশ্যই চেষ্টা করবা গাছ পাকা কদবেল নেওয়ার জন্য। আর গাছ পাকা কদবেল হলে ভেতরটা একদম পেকে এইভাবে দেখো কালো হয়ে যায়। তো এরকম কালো হয়ে গেলে কিন্তু আচারটাও দিতে ভালো হয়। আর বাজারে যে কিন্তু এখন অ্যাভেলেবল কদবেল পাওয়া যাচ্ছে, তাই সিজনের সময় এই কদবেল কিন্তু এইভাবে আচার দিয়ে সংরক্ষণ করে সারা বছর কিন্তু খেতে পারো। এবারে একটি চামচের সাহায্যে আমি সমস্ত কদবেল একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে 2টা কদবেলই আমার দেখো একদম গাছ পাকা। আর গাছ পাকা কদবেল এমনি খেতেও কিন্তু খুবই ভালো লাগে, যেভাবেই খাও না কেন সেভাবেই কিন্তু ভালো লাগে। তো এখানে আমার 2টা কদবেলই আমার এখানে নেওয়া হয়ে গেছে। তো এবারে করতে হবে কি, কদবেলটা একটু হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। আর ম্যাশ করে নিলে হবে কি আচারটা দেওয়া মানে ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর না হলে কিন্তু এভাবে একটু দানাদার হয়ে থাকবে। তো চামচের সাহায্যে যারা করতে চাও করবা, আর যারা না করতে চাও তারা কিন্তু হাত দিয়েই ম্যাশ করে নিতে পারো। তো দেখো এখানে আমি হাত দিয়ে কদবেলটা একটু ম্যাশ করে নিয়েছি। আর ম্যাশ করার পর কিন্তু কদবেলটা অনেকটা বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এবারে আমি একটা মশলা রেডি করে নেব। আর আচারের জন্য এই মশলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আমি দেখো এখানে গোটা এলাচ নিয়েছি, 2-3টা তেজপাতা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সামান্য পরিমাণ জিরা নিয়েছি, পরিমাণ মতো শুকনা মরিচ নিয়েছি, 2টা দারচিনি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে কিছু গোমৌরি নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ আমি পাঁচফোড়ন নিয়েছি, আর এখানে কয়েক টুকরো আমি রসুন নিয়েছি। তো এই হলো আমার আজকের আচারের মশলা। এগুলো দিয়ে আমি আচারটা কমপ্লিট করব। তো এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, আর না হলে আচারটা ভালো লাগবে না। আর এবারে দেখো একটা ফ্রাই প্যানে আমি দারচিনিগুলো ছোটো ছোটো করে কাটা ছিল সেগুলো আগে দিয়ে দিচ্ছি, এলাচ ফল দিয়ে দিচ্ছি, আর তেজপাতা এবং শুকনো মরিচটা একটু একদম মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ ভেজে নেব। আর এগুলো ভাজতে একটু সময় লাগে, যার কারণে এগুলো একটু আগে দিয়ে দিচ্ছি। এবং কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি গোমৌরি এবং জিরা দিয়ে দেব। এগুলো 2 থেকে 3 মিনিট একটু হালকা মিডিয়াম টু লো হিটে ভাজার পরে এখানে আমি পাঁচফোড়নটাও অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই মশলাগুলো আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারো, কিন্তু এইভাবে আমি ভেজে নিচ্ছি, এটা আমার সুবিধার্থের জন্য। তো এইভাবে একদম লো হিটে মিডিয়াম হিটে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমার ভাজাটা হয়ে গিয়েছে, পুড়ে যাতে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে এগুলো নিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজার পরে কিন্তু সঙ্গে সঙ্গে মানে ম্যাশ করা যাবে না, কিছুক্ষণ দেরি করে তারপরে এগুলো আমি পাটায় বেটে নিচ্ছি। আর কিছুক্ষণ লেট করার ফলে কিন্তু এগুলো খুবই মচমচা হবে, আর খুব দ্রুত এগুলো ম্যাশ হয়ে যাবে। তো দেখো এখানে আমার আচারের মশলাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু করতে পারো। আর এখানে অপর একটি পাত্রে আমি কিছুটা তেঁতুল নিয়েছি, তেঁতুলের পিউরি বানিয়ে নিব। আর যেহেতু কদবেলে বেশি একটা টক থাকে না, এজন্য আমি তেঁতুলটা ব্যবহার করছি। তোমরাও কিন্তু ইচ্ছা করলে তেঁতুল একটু ব্যবহার করতে পারো। আর তেঁতুলটা আমি পানি দিয়ে করব না, আমি এখানে ভিনেগার দিয়ে এই তেঁতুলের পিউরিটা করে নেব। এখানে আমি পরিমাণ মতো একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে এবার তেঁতুলটাকে ভালো করে হাতের সাহায্যে কষলিয়ে কষলিয়ে এর পিউরিটা বের করে নেব। আর আচারের ক্ষেত্রে কিন্তু পানি কোনোভাবে ব্যবহার করা যাবে না, আর এজন্যই কিন্তু আমি এখানে ভিনেগারটা ইউজ করছি। তো দেখো এখানে আমার তেঁতুলের পিউরিটা বানানো হয়ে গিয়েছে। আর যারা এটা দিতে পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারো। আর এবারে একটি ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে রসুনটা আমি দেখো এইভাবে থেতো করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে থেতো করে নিতে পারো। এভাবে থেতো করে নিলে জিনিসটা ভালো হয়, ভাজাটা ভালো হয়। আর 3টা এখানে শুকনা মরিচ দিয়ে আমি একদম ব্রাউন করে ভেজে নেব।
তো দেখতেই পাচ্ছ এখানে আমার ভাজাটা হয়ে গিয়েছে। এবারে যে কদবেলটা রেখেছিলাম, এবারে এর মধ্যে আমি কদবেলটা দিয়ে দিচ্ছি। কদবেলটা দেওয়া হলে এখানে 3 থেকে 4 মিনিট একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যা যা উপকরণ আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে প্রথমে আমি অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো চিনি। মিষ্টি যে যতটা পছন্দ করো ততটাই কিন্তু ব্যবহার করতে পারো। এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আমি হাফ দিয়েছি, আর পরবর্তীতে আমি হওয়ার আগে আর বাকি অংশটা দিয়ে দেব। আর এবারে যে তেঁতুলের পিউরিটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবগুলো দেওয়া হয়ে গেলে আবার 2 থেকে 3 মিনিট আমি এটা রান্না করে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাই ফ্লেমেই থাকবে। এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর এবারে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। যেহেতু তেঁতুলের পিউরি করার সময় আমি ভিনেগার ইউজ করেছিলাম, এজন্য এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ কিন্তু ভিনেগার দিয়ে দিচ্ছি। তো এবার সব কিছু উপকরণ দেওয়া শেষ। এবারে আমার অনবরত নাড়াচাড়া করে এটা প্রথমে হাই ফ্লেমে এবং পরবর্তী 2 থেকে 3 মিনিট পর এটা মিডিয়াম টু লো হিটে বারবার করে নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো যখনই এটা নাড়াচাড়া করতে একটু আঠালো ভাব হবে তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং শেষ পর্যায়ে আমি আরও 2 চা চামচ যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই লাস্টে যে মশলাটা দিলে এর ফ্লেভারটা একটু ভালো আসে, যার কারণে আমি প্রথমে একবার দেই এবং নামানোর কিছুক্ষণ আগে 1-2 মিনিট আগে আমি মশলাটা আবার একটু বাকি অংশটুকু দিয়ে দেই। তো এখানে আলহামদুলিল্লাহ দেখো আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু তোমরা আচারটা খুব ইজিলি বাসায় তৈরি করে নিতে পারো। একদম পুরো আঠালো একটা ভাব চলে এসেছে দেখো। আঠালো ভাবটা আসলেই বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। হালকা হিটে একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই আচারটা যেমন সুস্বাদু তেমন মজার, আর এইভাবে যদি আচারটা করে রাখা যায় তাহলে কিন্তু 12 মাস এই কদবেলের আচারটা খেতে পারবে। আর তোমরা যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু এই আচারটাতে ঝালের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। আর আমার এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি 3টা ফ্লেভারই আছে। আর আচার মানেই কিন্তু টক ঝাল মিষ্টি এরকমটাই কিন্তু বেশি ভালো লাগে। তো এবার দেখো কদবেলের আচারটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আচারটা আবার কদবেলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এভাবে কিন্তু আচারটা খাওয়ার মজাই আলাদা। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।